হ্যালো, আমি আম্মি বলছি। আমি আজকে তোমাদের জোড়াসাঁকোর ধারে এই গল্পটার অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পটা নিয়ে আমি গত ভিডিওতে আমার লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। এবার তার যে প্রশ্নোত্তর কোয়েশ্চেন আনসারটা আমি তোমাদের বলে দেব। তো সেই অনুযায়ী তোমরা একটা কাজ করো, তোমাদের যথারীতি খাতা পেন্সিল নিয়ে বসো, খাতা পেন নিয়ে বসে তোমরা কোয়েশ্চেনগুলো লিখে ফেলো এবং আমি যেটা বলছি সেটা শুনে নাও। তারপরে আরও যদি কিছু অ্যাড করতে হয় বা তোমরা তোমাদের মতন করে সেটা লিখতে পারো। তো আমি তাহলে শুরু করছি, তোমরা বসে পড়ো। জোড়াসাঁকোর ধারে, অবনীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর কোয়েশ্চেন, ভারতবর্ষকে বিদেশি যারা সত্যিই ভালোবেসেছিলেন তাদের মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড়। ক, কার লেখা, কোন প্রবন্ধের অন্তর্গত? খ, নিবেদিতা কে, তার পরিচয় দাও। গ, তিনি ভারতকে ভালোবেসে কী করেছিলেন? ক, কার লেখা, কোন প্রবন্ধের অন্তর্গত? আলোচ্য অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে প্রবন্ধের অন্তর্গত। খ, নিবেদিতা কে, তার পরিচয় দাও। নিবেদিতার পুরো নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল। তার জন্ম 1837 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর। জন্মস্থান হচ্ছে আয়ারল্যান্ডের ডাঙ্গানান শহর। তিনি ধর্মযাজক পরিবারে বড় হয়েছিলেন। তার চরিত্রে তাই আমরা বিশেষ করে দেখতে পাই দেশপ্রেম, মানবতাবাদ, শিষ্টাচার এবং জাতীয়তাবোধ। 1893 খ্রিস্টাব্দে শিকাগোর ধর্ম মহাসম্মেলনে তিনি বিবেকানন্দের ধর্মসাধনার গূঢ় তত্ত্ব ও বেদান্তের বাণী শুনে অনুপ্রাণিত হন এবং 1898 খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাসিনী মন্ত্রে দীক্ষিত হন। বিবেকানন্দের ভারতবর্ষের সেবা ও উন্নয়নের কাজে আত্মনিয়োগ করেন। স্বামী বিবেকানন্দ তাকে সিস্টার নিবেদিতা নামে অভিহিত করেন। তার সারা জীবন তিনি এই ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবাসীর জন্য নিয়োজিত করেন নিজেকে। তিনি ভারতকে ভালোবেসে কী করেছিলেন? সিস্টার নিবেদিতা ভারতকে ভালোবেসে স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে ভারতের দলিত নিপীড়িত মানুষের সেবা করেন। তিনি নারী শিক্ষা বিস্তারেও তার অবদান কিছু কম নয়। তিনি কলকাতার একটা বাগবাজারে একটা ছোট্ট ঘরে ভাড়া করে থাকতেন। তাছাড়া তার আরেকটা ব্যাপার ছিল, তিনি কিন্তু ঋষি অরবিন্দর দলেরও সদস্য ছিলেন। নারীদের লেখাপড়ার প্রতিও তিনি অত্যন্ত যত্নশীল ছিলেন। মহিলাদের শিক্ষিত করার জন্য স্কুল তৈরি করেন। সমাজের অবহেলিত শ্রেণীর প্রতিও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভারতবর্ষে নারী চেতনা, দেশপ্রেমেরও বীজ বপন করেন তিনি। তিনি অনেকগুলি বইও লেখেন, যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল মাই মাস্টার অ্যাজ আই স হিম। 1911 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর সিস্টার নিবেদিতার জীবনের অবসান ঘটে। ভারতবর্ষকে ভালোবেসে বিদেশের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এবার আসছি 2 নম্বর প্রশ্ন, নন্দলালদের কত ভালোবাসতেন, কত উৎসাহ দিতেন? অজন্তায় তো তিনিই পাঠালেন নন্দলালকে। ক, কোন লেখকের কোন রচনার অংশ? আচ্ছা, আমি প্রথমেই একটা কথা বলে দিই, এটা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গেই থাকবে কোন লেখকের কোন রচনার অংশ। আমি প্রথমে একবার দুবার বলে দিচ্ছি, তারপরে আর আমি এই কোয়েশ্চেনটা রিপিট করব না, ঠিক আছে? আচ্ছা, ক, কোন লেখকের কোন রচনার অংশ? খ, নন্দলাল কে ছিলেন? গ, বক্তা কে? ঘ, তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? উম, তিনি কেন নন্দলালকে অজন্তায় পাঠিয়েছিলেন? চ, অজন্তা কী? ক, কোন লেখকের কোন রচনার অংশ? উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে প্রবন্ধের অন্তর্গত। খ, নন্দলাল কে ছিলেন? নন্দলাল বসু কলকাতা আর্ট স্কুলের ছাত্র ছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি বিশ্বভারতীর কলা ভবনের অধ্যক্ষ হন এবং বিশিষ্ট চিত্রশিল্পী হিসেবে পরিচিত হন। তিনি রবীন্দ্রনাথের বহু বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করে দিয়েছিলেন, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ অন্যতম। তোমরা অনেকেই সহজ পাঠ পড়েছ, সুতরাং সহজ পাঠের যে আঁকাটা সেটা কিন্তু নন্দলাল বসু।
তিনি ভারতরত্ন ও পদ্মশ্রীর যে নকশা সেটাও এঁকেছিলেন। তিনি লাঠি হাতে গান্ধীজির চলমান ছবি সাদা কালোয় এঁকেছিলেন। তিনি অবনীন্দ্রনাথের প্রিয় ছাত্র এবং ভগিনী নিবেদিতারও প্রিয় পাত্র ছিলেন। পদ্মভূষণ এবং ভারত থেকে পদ্মভূষণ এবং বিশ্বভারতী তাকে দেশিকোত্তম পুরস্কারে ভূষিত করেন। আচ্ছা, গ হচ্ছে বক্তাকে, এখানে বক্তা হলেন লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। ঘ হচ্ছে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি বলতে ভগিনী নিবেদিতাকে বোঝানো হয়েছে। উম হচ্ছে তিনি কেন নন্দলালকে অজন্তায় পাঠিয়েছিলেন? ভগিনী নিবেদিতার অত্যন্ত স্নেহধন্য নন্দলাল বসু। তিনি চাইতেন নন্দলাল অঙ্কন শিল্পী বা চিত্রশিল্পী হিসেবে অনেক উন্নতি করুন। অজন্তার গুহা চিত্রে নানা রকম বৌদ্ধ মূর্তি ও সামাজিক চিত্র রয়েছে। সেখানে নন্দলাল অনেক রকম চিত্রশৈলী অবহিত হবেন এবং তার চিত্রশিল্পের প্রয়োগ ঘটাতে পারবেন। তাই ভগিনী নিবেদিতা তাকে অজন্তায় পাঠিয়েছিলেন। চ, অজন্তা কি? অজন্তা হচ্ছে মহারাষ্ট্রের ছোট্ট একটা গ্রাম। সেখানকার গুহা মন্দির বিশ্ববিখ্যাত। বৌদ্ধ যুগে এই গুহাগুলি তৈরি হয়েছিল। এখানে 25টা বিহার ও 5টি চৈত্য আছে। অজন্তার গুহা চিত্রে নানা রকমের বৌদ্ধ মূর্তি ও সামাজিক চিত্র রয়েছে। এবার আসছি 3 নম্বর প্রশ্ন। নিবেদিতা ছেড়ে দেবার মেয়ে নন। ক, কোন লেখকের কোন রচনার অংশ? খ হচ্ছে নিবেদিতা সম্পর্কে কেন এই কথা বলা হয়েছে। ক, কোন লেখকের কোন রচনার অংশ? আলোচ্য অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে প্রবন্ধের অন্তর্গত। খ হচ্ছে নিবেদিতা সম্পর্কে কেন এই কথা বলা হয়েছে। নিবেদিতা স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি স্বামীজির ধর্মসাধনা ও বেদান্তের বাণী শুনে অনুপ্রাণিত হন এবং ভারতবাসীদের জন্য কিছু করার আবেগে অভিভূত হন। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা মহিলা এবং যা সিদ্ধান্ত নিতেন তা থেকে পিছিয়ে আসতেন না। নিবেদিতা যখন জানতে পারেন যে মিসেস হ্যারিংহোম অজন্তায় আসছেন, তখন তিনি নন্দলাল বসুকে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু মিসেস হ্যারিংহোম নতুন শিল্পীকে সঙ্গে নিতে আপত্তি করলেও নিবেদিতা জোড়াজুড়িতে নন্দলাল বসুকে নিতে বাধ্য হলেন। এভাবেই তিনি নন্দলাল বসুকে চিত্রশিল্পে আরও দীক্ষিত করার চেষ্টা করেন। এবার আসছি 4 নম্বর প্রশ্ন। তবে নিশ্চিন্ত হই। ক, বক্তাকে? খ, প্রসঙ্গ কী? গ, বক্তা কোন ব্যাপারে কখন নিশ্চিন্ত হন? ক, বক্তাকে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে প্রবন্ধে উদ্ধৃত অংশের বক্তা লেখক স্বয়ং। খ, প্রসঙ্গ কী? ভগিনী নিবেদিতা ভারতপ্রেম এবং ভারতবাসীদের জন্য উন্নতিমূলক কাজ যে কতটা বিস্তৃত ছিল সেই প্রসঙ্গে লেখক একথা বলেছেন। একবার মিসেস হ্যারিংহ্যাম অজন্তায় এসেছিলেন বম্বে থেকে কিছু দক্ষ শিল্পী নিয়ে। নিবেদিতা জানেন নন্দলাল বসু অঙ্কন শিল্পে আগ্রহী, তাই নন্দলাল বসু যাতে চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন সে ব্যাপারে সহায়তা করার জন্য তিনি মিসেস হ্যারিংহোমকে অনুরোধ করেন এবং নন্দলাল বসুকে অজন্তায় পাঠাতে সক্ষম হয়েছিলেন। এই প্রসঙ্গেই এই উক্তিটা করা হয়েছে। গ, বক্তা কোন ব্যাপারে কখন নিশ্চিন্ত হন? নিবেদিতার অনুরোধে মিসেস হ্যারিংহোম নন্দলালকে অজন্তায় আসার অনুমতি দেন। তবে লেখকের মনে একটা চিন্তা থাকে যে অজন্তায় নন্দলাল ও তার শিষ্যরা কী করে খাওয়া দাওয়া করবে, তার ব্যবস্থা কিভাবে করবে। একথা নিবেদিতাকে জানাতেই তিনি গণেন মহারাজকে ডেকে চাল, ডাল, তেল, নুন, ঘি, ময়দা আর এমনকি একজন রাঁধুনিকেও সঙ্গে পাঠিয়ে দেন নন্দলালদের কাছে। লেখকেরও মনের সংশয় কাটল আর তিনিও নিশ্চিন্ত হলেন এই ব্যবস্থায়। এবার আসছি 5 নম্বর প্রশ্নে। সে যে কি দেখলুম কী করে বোঝায়? ক, বক্তাকে? খ, কার বা কাদের সম্পর্কে বলেছেন? গ, বক্তা কী দেখেছিলেন? ক, বক্তাকে? বক্তা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। খ, কার বা কাদের সম্পর্কে বলেছেন? এখানে লেখক ভগিনী নিবেদিতা ও জাপানি চিত্রশিল্পী ওকাকুরার কথা বলেছেন। আমেরিকার কনসালের বাড়িতে ওকাকুরার রিসেপশন পার্টিতে ভগিনী নিবেদিতা আমন্ত্রিত ছিলেন এবং জাপানি চিত্রশিল্পী ওকাকুরাও এসেছিলেন। তখন এই দুজনকে একসঙ্গে দেখে তিনি লেখক অবাক হয়ে গিয়েছিলেন। বক্তা কী দেখেছিলেন? গ, নিবেদিতা ওকাকুরার রিসেপশন পার্টিতে পরে এসেছিলেন
এবং তিনি পরে এসেছিলেন গলা থেকে পা পর্যন্ত সাদা ঘাগরা, গলায় ছোট ছোট রুদ্রাক্ষের মালা। তাকে দেখে যেন মনে হচ্ছিল শ্বেত পাথরের এক তপস্বিনী। আয়ারল্যান্ডের বাসিন্দা বলে লেখক তাকে পাশ্চাত্যের প্রতিভু হিসেবে দেখেছেন। আর প্রাচ্যের চিত্রশিল্পের প্রতিভু হলেন জাপানি চিত্রকর ওকাকুরা। সমগ্র প্রাচ্যের চিত্রশিল্পে তার অবদান প্রচুর। এই দুই ব্যক্তিত্বকে একসঙ্গে দেখে লেখক অভিভূত হয়ে পড়েন। তার মনে হয়েছে দুই কেন্দ্র থেকে দুটো উজ্জ্বল তারা এসে যেন মিশেছে। লেখক সে দৃশ্য কিছুতেই ভুলতে পারেননি। প্রাচ্য ও পাশ্চাত্যের এমন মিলন দেখে লেখক মুগ্ধ হয়ে যান। এবার আসছি 6 নম্বর প্রশ্ন। কি বলবো যেন নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো? ক, বক্তাকে? খ, প্রসঙ্গ কি? গ, তুলনাটি কতদূর সার্থক হয়েছে? ক, বক্তা হচ্ছে জোড়াসাঁকোর ধারে প্রবন্ধটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রসঙ্গ কি? খ, লেখকের সঙ্গে নিবেদিতার দেখা হয় জাস্টিস হোমউডের বাড়িতে আর্ট সোসাইটির একটা পার্টিতে বেশিরভাগ নিমন্ত্রিতই হলেন সাহেব আর মেম সাহেবেরা। তাদের সাজসজ্জার বাহারে, সৌন্দর্যে, ফ্যাশনে চারদিক গমগম করছিল। হাসি, গানে, বাজনায় পার্টি মুখরিত ছিল। সেদিনের অনুষ্ঠানে নিবেদিতা উপস্থিত হলেন একটু দেরি করে। তার উপস্থিতিতে তার রূপের স্নিগ্ধতায় অন্য সব সৌন্দর্য যেন ফিকে হয়ে গেল। এই প্রসঙ্গেই লেখক আলোচ্য উক্তিটি করেন। গ, তুলনাটি কতদূর সার্থক হয়েছিল? আকাশে অসংখ্য তারা মিটমিট করে জ্বলে, আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে। তাছাড়া সেই তারাদেরও খুব উজ্জ্বল লাগে। কিন্তু যখনই আকাশে চাঁদের উদয় হয় তখন সব নক্ষত্রের আলোয় ম্রিয়মান হয়ে যায়। এখানে জাস্টিস হোমউডের পার্টিতে নিবেদিতার উপস্থিতি যেন চাঁদের সঙ্গে তুলনীয়। পার্টিতে উপস্থিত প্রত্যেককেই প্রথমে খুব সুন্দর লাগছিল। তাদের সৌন্দর্য, সাজ পোশাকে সকলে মুগ্ধ হয়ে দেখছিল। কিন্তু নিবেদিতা যখন মাথা থেকে পা পর্যন্ত বিস্তৃত সাদা ঘাগরায় নিজেকে আবৃত করে, গলায় ছোট ছোট রুদ্রাক্ষের মালা পরে, মাথায় সোনালি ও রূপালি চুল উঁচু করে বেঁধে সভায় উপস্থিত হলেন, তখন সভার সকলেরই তার উপর নজর পড়ে এবং তার স্নিগ্ধ রূপে সভার আর সকলের সৌন্দর্য ম্লান হয়ে যায়। এখানে বলা যায় লেখকের তুলনাটা সার্থক হয়েছে। এবার 7 নম্বর প্রশ্ন। কাদম্বরীর মহাশ্বেতার বর্ণনা, সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি যেন মূর্তিমতী হয়ে উঠল। ক, বক্তাকে? খ, কার সম্পর্কে বলেছেন? গ, কাদম্বরী কার লেখা? ঘ, মহাশ্বেতার বর্ণনা সেখানে কীরূপ আছে এবং তুলনাটি কতদূর সার্থক? ক, বক্তা হচ্ছেন জোড়াসাঁকোর ধারে প্রবন্ধের লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। খ, কার সম্পর্কে বলেছেন? লেখক ভগিনী নিবেদিতার সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে কথা বলেছেন। গ, কাদম্বরী কার লেখা? কাদম্বরী বাণভট্টের লেখা। এটি সংস্কৃত ভাষায় লেখা এবং 7ম শতাব্দীতে লেখা হয়েছিল। ঘ, মহাশ্বেতার বর্ণনা সেখানে কীরূপ আছে এবং তুলনাটি কতদূর সার্থক? পুরাণে বলা হয়েছে যে দেবী দুর্গা শ্বেত ও উজ্জ্বল মহাদেবকে আশ্রয় করেছিলেন বলে তার নাম হয়েছিল মহাশ্বেতা। কাদম্বরী নাটকের নারীর চরিত্র এই মহাশ্বেতা। তার সৌন্দর্য বর্ণনাতীত এবং সেই মূর্তি যেন চন্দ্রমণি দিয়ে গড়া অপূর্ব নারী মূর্তি, যা অপরূপ এবং অতুলনীয়। লেখক অবনীন্দ্রনাথ ভগিনী নিবেদিতাকে সেই মহাশ্বেতার সঙ্গে তুলনা করেছেন। নিবেদিতা সেই মাথা থেকে পা পর্যন্ত সাদা ঘাগরায় আবৃত, গলায় ছোট রুদ্রাক্ষের মালা আর মাথায় একরাশ সোনালি রূপুলি চুল উঁচু করে বাঁধা। এই রূপ সৌন্দর্য বর্ণনাতীত। পাহাড়ের ওপর চাঁদের আলো পড়লে যে স্নিগ্ধ সৌন্দর্যে চারিদিক উদ্ভাসিত হয়, সিস্টার নিবেদিতার সৌন্দর্য সেরকম। সাধারণ সুন্দরদের সঙ্গে যার তুলনা চলে না। এজন্য এক স্বর্গীয় অপার্থিব সৌন্দর্য। এবার এসছি 8 নম্বর প্রশ্ন। আমার আসবাবপত্র সব যায় যাক, কোনো দুঃখ নেই, কিন্তু তোমাদের ছবিগুলো যে গেল, এটাই বড় দুঃখের কথা। ক, বক্তাকে? খ, প্রসঙ্গ কি? গ, কে কাকে এই কথা বলেছেন? ক, বক্তাকে? আলোচ্য অংশটির বক্তা লর্ড কারমাইকেল, যার আর্টের প্রতি আকর্ষণ ও শ্রদ্ধা ছিল। খ, প্রসঙ্গ কি? জার্মানির সঙ্গে যুদ্ধের আগে লর্ড কারমাইকেল তার নিজস্ব সমস্ত ভালো জিনিস
এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা অনেক সুন্দর ছবি যুদ্ধের সময় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় বিলেতে পাঠিয়েছিলেন। এর মধ্যে একটি ছবি ছিল ভগিনী নিবেদিতা, যেটা লেখক সংগ্রহ করেছিলেন। লর্ড কারমাইকেল সেই ছবিটি দেখে পছন্দ হয়ে যায় এবং তিনি সেটাও লেখকের কাছ থেকে নিয়ে নেন এবং বিলাতে পাঠানোর জন্য জাহাজে বোঝাই করেন। কিন্তু সেই জাহাজ ভূমধ্য সাগরে ডুবে যায়। লর্ড কারমাইকেল তার জিনিসপত্র হারানোর জন্য দুঃখ পাননি, কিন্তু লেখকের আঁকা ছবিগুলি নষ্ট হয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কে কাকে এই কথা বলেছেন? লর্ড কারমাইকেল লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরকে এই কথা বলেছেন। এবার এসছি 9 নম্বর প্রশ্ন। আমি দেখছি জলদেবীরা আমাদের ছবিগুলো বরুণালয়ে টাঙিয়ে আনন্দ করছেন। ক বক্তাকে, খ প্রসঙ্গ কী, গ আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে, ঘ বক্তার বক্তব্য কী। ক বক্তাকে, আলোচ্য অংশের বক্তা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। খ প্রসঙ্গ কী, জার্মানির সঙ্গে যুদ্ধের ঠিক আগে লর্ড কারমাইকেল, যিনি শিল্প ও সংস্কৃতির বোদ্ধাও ছিলেন, জাহাজে করে তার সব ভালো ভালো জিনিস এবং অবনীন্দ্রনাথ সঙ্গে নন্দলালেরও কিছু আঁকা কিছু ছবি বিলেতে পাঠিয়ে দেন। কিন্তু পথে ভূমধ্য সাগরে জাহাজ ডুবে গেলে সব জিনিসই হারিয়ে যায়। নন্দলাল অবনীন্দ্রনাথের কাছে যখন দুঃখ প্রকাশ করছিল, অবনীন্দ্রনাথ মজা করে এই কথাগুলো বলেন। গ আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? আমাদের বলতে অবনীন্দ্রনাথ ও নন্দলাল বসুর কথা বলা হয়েছে। ঘ বক্তার বক্তব্য কী, অবনীন্দ্রনাথ ও নন্দলাল বসুর ছবিগুলো সলিল সমাধি হওয়ায় নন্দলাল খুব দুঃখ প্রকাশ করেন, কিন্তু লেখক জানেন অযথা দুঃখ করে কোনো লাভ নেই, তাই তিনি পুরো ব্যাপারটাই অন্যভাবে বোঝানোর চেষ্টা করেন। তিনি মজা করে বলেন যে জলের নিচে যে জলপরীরা থাকেন তারা হয়তো তাদের সুন্দর ছবিগুলোকে পেয়ে তাদের বাসভবনে টাঙিয়ে রেখে আনন্দ প্রকাশ করছেন। শুধু শুধু এ কারণে দুঃখ করে মন ভারী করে কোনো লাভ নেই, কারণ সেই ছবিগুলো তো আর পাওয়া যাবে না। তাই অবনীন্দ্রনাথ ঠাকুর মজা করে এই ধরনের উপমা দিয়েছেন। এবার হচ্ছে প্রশ্ন নম্বর 10। পাহাড়ের ওপর চাঁদের আলো পড়লে যেমন হয় তেমনি ধীর স্থির মূর্তি তার। ক বক্তাকে, কার সম্পর্কে বলেছেন? খ বক্তার বক্তব্য পরিস্ফুট করো। ক বক্তাকে কার সম্পর্কে বলেছেন? আলোচ্য অংশটির বক্তা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং, তিনি সিস্টার নিবেদিতার সম্পর্কে কথা বলেছেন। খ বক্তার বক্তব্য পরিস্ফুট করো। লেখকের কাছে সিস্টার নিবেদিতার সৌন্দর্য যেন এক স্বর্গীয় অপার্থিব সৌন্দর্য। বেশভূষা, আচার আচরণ, কথাবার্তায় পরিমিতিবোধ তাকে এক অন্যরকম সৌন্দর্য প্রদান করে। পাহাড়ের উপর চাঁদের আলো পড়লে চারদিকে যেরকম শান্ত স্নিগ্ধ সৌন্দর্যে আবৃত হয়, যা মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়, নিবেদিতা সেই শান্ত সৌন্দর্য যেন এমনি বলার মতো ভাষা পায় না। অতি সাধারণ বেশে তিনি যেন সহজ সরল সৌন্দর্যের প্রতীক, যাকে একবার দেখলে কখনো ভোলা যায় না। সুন্দরী বলতে আপাত দৃষ্টিতে যা বোঝায়, নিবেদিতা সেসব সুন্দরীদের দলে পড়েন না। তাকে দেখে মনে হয় যেন কোনো দক্ষ শিল্পী অতি যত্নে তাকে পাথরে কুঁদে তৈরি করেছেন। আচ্ছা, এবার আসছি শেষ প্রশ্ন 11 নম্বর। প্রথম তার সঙ্গে আমার দেখা হয় আমেরিকা কনসুলে বাড়িতে। ক বক্তাকে, খ সেখানে কেন গিয়েছিলেন, কার সঙ্গে তার প্রথম দেখা হয়। গ তার পোশাক ও উপস্থিতি কেমন ছিল। ঘ যে কারণে বক্তা সেখানে গিয়েছিলেন সেই মানুষটি কেমন, তাদের দুজনকে একসঙ্গে দেখে বক্তার কী মনে হয়েছিল। ক বক্তাকে, বক্তা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। খ সেখানে কেন গিয়েছিলেন, কার সঙ্গে তার প্রথম দেখা হয়। লেখক আমেরিকা কনসুলের বাড়িতে ওকাকুরার রিসেপশন পার্টিতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। লেখকের সেখানে প্রথম সিস্টার নিবেদিতার সঙ্গে দেখা হয়। গ তার পোশাক ও উপস্থিতি কেমন ছিল। লেখক নিবেদিতার শান্ত উপস্থিতিতে মুগ্ধ হয়ে যান। পার্টিতে একটু দেরি করেই আসেন সিস্টার নিবেদিতা। তার পরনে ছিল সাদা ঘাগরা, যা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। গলায় ছিল ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষের মালা, আর মাথায় সোনালি রূপলি চুল একটু উঁচু করে বাঁধা। পার্টিতে অনেক রঙিন পোশাক পরে সকলে ঘোরাঘুরি করছিলেন। তাদের সাজসজ্জার বাহারে সৌন্দর্যে চারিদিক গমগম করছিল, কিন্তু নিবেদিতার উপস্থিতিতে সেসব সৌন্দর্য যেন ম্রিয়মাণ হয়ে গেল। লেখকের মনে হলো যেন চাঁদের আলোয় সব নক্ষত্রেরা ম্লান হয়ে গেল।
নিবেদিতা শান্ত স্নিগ্ধ সৌন্দর্যে উপস্থিত সকলকে যেন মুগ্ধ করে দিল। ঘ, যে কারণে বক্তা সেখানে গিয়েছিলেন সেই মানুষটি কেমন? তাদের দুজনকে একসঙ্গে দেখে বক্তার কী মনে হয়েছিল? বক্তা আমেরিকা কনসালের বাড়িতে আমন্ত্রিত ছিলেন জাপানি চিত্রশিল্পী ওকাকুরার রিসেপশনে। ওকাকুরা অত্যন্ত গুণী মানুষ, জাপানি চিত্রকলায় তার অনেক অবদান রয়েছে এবং তার লেখা অনেক বইও রয়েছে। এক রিসেপশন পার্টিতে এই দুই ব্যক্তিত্বকে মানে নিবেদিতা এবং ওকাকুরাকে একসঙ্গে দেখে লেখকের মনে হয়েছে যে দুই কেন্দ্র থেকেই যেন দুটো উজ্জ্বল তারা এসে মিশেছে। প্রাচ্য ও পাশ্চাত্যের এমন মিলন দেখে লেখক অভিভূত হয়ে পড়েন। তাহলে আমি মোটামুটিভাবে তোমাদের এই 11টা কোয়েশ্চেন বলে দিলাম। তোমরা এগুলো নিজেদের মতো করে সাজিয়ে লিখো। যদি বুঝতে না পারো সবসময় বলি আমার কমেন্টস বক্সে জানিও, আমি আবার পড়িয়ে দেব। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।